তখন রাত, ঘড়িতে 11টা পার হলেও রমরমা অনুষ্ঠান তখনও চলছে। নাচ আর গানে মাতামাতি সন্ধ্যা থেকে। ওদিকে এমন আয়োজন আর লোকজনের মাঝও তককে তকে চলছে রুদ্র। একটিবার সেজদিকে নাগালে পাওয়ার তীব্র চেষ্টা ওর, কিন্তু সেও যে গভীর জলের মাছ। ধরা সেজুতি দিল না। সারাটা সময় পরিবারের কারো না কারো বাহু চাপটে রইল। গত দিনের মতো একা থেকে রুদ্রকে সুযোগ বানিয়ে দেওয়ার ন্যায় বেকুব সে নয়। ওকে একবার হাতে পেলে রুদ্র যে চিবিয়ে খাবে সেসব তার জানা। সে যদি ডান বামে রিমি আর রূপসা বসে, তাও মেয়েটা উসখুস করছে বড্ড। ওয়াশরুম যাওয়ার ডাক পড়েছে আরও আগে, কিন্তু রুদ্রর ভয়ে নড়তেও পারছে না। এখান থেকে উঠে গেলে দেখা গেল রুদ্র হঠাৎ সামনে এসে পড়ল। তারপর হাওয়ার গতিতে টেনে টেনে নিয়ে গেল শাস্তি দিতে। না, এই লোকটাকে বিশ্বাস নেই। স্টেজে তখন আরিশার অব্রর কাপল ডান্স চলছে। বাড়ির বড় থেকে ছোট সব উপভোগ করছে ভীষণ। বরপক্ষে কাজিনরাও নাচে গানে বেশ পটু। মোটামুটি সবাই অংশ নিয়েছিল, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছে সে যদি, এখানে যারাই আছে সবাই রুদ্র নানি বাড়ির আত্মীয়। ওনারা দাদু বাড়ি নেই কেন? তবে এই নিয়ে বিশেষ কারো মাথা ব্যথা না থাকায় সেও ভাবল না এতটা। সব কিছু ভালোই চলছিল, আরামসে শান্তিতে। তন্মধ্যে হঠাৎই রিমি প্রদত্ত একটা খবরে সে যদি বিষম ওঠার জোগাড় হয়। মেয়ে পক্ষে কার কার পারফরমেন্স হবে তার একটা লিস্ট অ্যাঙ্করের হাতে জমা দিয়েছে ওরা। হোস্ট অব্র ঘনিষ্ঠ এক বন্ধু, আর সেই লিস্টে পাকামো করে সে যদি নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে যদি থম মেরে বসে রইল কথাটা শুনে। ভেতরে ভেতরে ছোটোখাটো অ্যাটাকও হলো সবেগে। মেহেন্দি আর সঙ্গীত যে একই দিনে হবে সেটা যে জানা ছিল না আগে। তারপরও প্রোগ্রাম যে রুদ্রদের বাসায় হবে এই খবরও তো আরোই জানতো না। ধরে রেখেছিল সব ওদের বাড়িতে হবে, সেই অনুযায়ী নাচ ও রিহার্সাল করে রেখেছিল মেয়েটা। কিন্তু এখন যদি কে ওর নাম ঘোষণা করে দেয়, কি হবে? রুদ্রর সামনে কিভাবে নাচবে? আজকাল যাকে দেখলে অন্তঃপটে কুণ্ঠাশ্রু শতাপে হানা দেয়, তার সামনে হাত পা ছুঁড়ে নাচা যায় নাকি? রূপসা তখন স্টেজের দিকে এগোয়। এই পারফরমেন্স এখন চেয়ার ফাঁকা হওয়ার একটু বাদে সন্ধ্যা এসে পাশে বসলো সেজুতির। ওকে দেখে সেজুতি আরও শক্ত হয়ে রইল। চোখের ন্যায় ভাব করে মুখ ঘুরিয়ে রাখলো আরেক দিকে। তখন সন্ধ্যার ছবি তুলতে গিয়েই পালিয়ে এসেছিল, এখন আবার সেই নিয়ে কিছু না বলতে হয়। তখনই সন্ধ্যা চাপা কণ্ঠে ডাকলো, এই সেজুতি, তোর সাথে আমার একটা কথা আছে, একটু শুনবি? সে যদি ভুল কুচকে চাইল, এত ফিসফিস করে কথা বলছে কেন এ? কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? সে যদি মাথা নাড়ল দুপাশে। কিছু না, কি বলবে? সন্ধ্যা চারপাশ দেখলো একবার, আস্তে করে বলল, এখানে বলা যাবে না, আয় আমার সাথে। সে যদি অবাক লাগে, সন্ধ্যার হাবভাব কৌতূহল অগত্যা উঠে চলল ওর পেছনে। মেয়েটার চোখ মুখ দেখে আর কথা শুনে তো মনে হচ্ছে না এখনও ছবি তুলতে বলবে। নিশ্চয় সিরিয়াস কিছু ঘটেছে, না হলে এভাবে এক কোণায় যাওয়ার কি দরকার? সে ভিড় ছাড়িয়ে একটু আলাদা জায়গায় দাঁড়ালো। সে যদি থামল পেছনে। সন্ধ্যা ইশারায় আরও ঘনিষ্ঠ হতে বলল। সে যদি অমনি ছটফটে কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো আপু? কি এমন কথা বলবে যার জন্য এখানে আসতে হলো? সন্ধ্যা ফের আশপাশ সতর্কভাবে দেখে চাইল ওর দিক। পরপর হঠাৎ লাজুক লাজুক হাসলো। নিচের দিক চেয়ে বল, আমার না বলতে অনেক লজ্জা লাগছে। সে যদি তবদা খেলো। সন্ধ্যা লজ্জা দেখে মনে হচ্ছে প্রেমের প্রস্তাব দিতে এনেছে ওকে। লজ্জা পর কী হলো? বিষয়টা বুঝতে নির্বোধ বনে চেয়ে রইল কিছুক্ষণ। সন্ধ্যা হাসছে মিটিমিটি, লালচে চেহারা আর রক্ত হবা লাজে। সে যদি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, ওদিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আহা, এমন বলছিস কেন? বলছি। পরপর একটু দম নিয়ে বলো, সে যদি হয়েছে কি বলতো? তুই তো জানিস আমি তুই ছাড়া এত ভালো আর কারোর সাথে মিশি না। সে অধৈর্য হয়ে বলল, হ্যাঁ তো পুরো কথা তো শুনবি। তারপর থেমে থেমে বলল, আসলে আমার না অব্র ভাইয়া, ওর ভাইকে খুব ভালো লেগেছে। তুই একটু বিষয়টা ম্যানেজ করে দিবি? সে যদি হোঁচট খেলো শুনে।
বিলম্ব নজরে ফ্যাল করে চেয়ে রইল। এই মেয়ে বলেটা কি? নিশ্চিত হতে শুধালো, অব্র ভাই আর কোন ভাইকে ভালো লাগে ঠিক বুঝিনি আমি। সন্ধ্যার কপাল কোচকায়। কটা ভাই ওনার? একটাই তো, ওই যে তোর বস রুদ্র, উনি। বিস্ময় সে যদি ঠোঁট ফাঁকা হয়ে বসে। বিভ্রান্তিতে চোখ ঝাপটালো কয়েকবার। এই মেয়ের পছন্দ করার আর লোক পায়নি। ওরকম একটা রাগী পদমেজাজি অহংকারী লোকের মধ্যে কি দেখল? সন্ধ্যার আনন্দচিত্রে জানালো, ওনাকে প্রথম দেখাতে খুব ভালো লেগেছে আমার, কিন্তু কথাটা কাকে বলবো বুঝতে পারছিলাম না। পরে দেখলাম তোর সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। কাল ভালোই তো তোর সাথে কথাবার্তা বলছিলেন, ঠিক করলাম তোকেই বলি, তুই একটু আমার হয়ে ওনাকে বলে দে না আমি ওনাকে পছন্দ করি। না পছন্দ না, মনে হয় ভালোবাসি। আই থিঙ্ক আই লাভ হিম। বলে দে না প্লিজ। সন্ধ্যা গুরুত্ব ভঙ্গিতে অনুরোধ করল। পাথরের মতো দাঁড়িয়ে আছে সে, যদি নড়ছে না, পলক পড়ছে না চোখে। তবে সন্ধ্যার কথা শুনে মাথাটা ভো ভো করে ঘুরছে। ওর সাথে কি না রুদ্র রওশন চৌধুরীর ভালো সম্পর্ক? এই কথা কি হাসি না কান্নার? কাল লোকটা কথা বলেছেন ঠিক, কিন্তু কি কি যে শুনিয়েছেন সে তো শুধু ওই জানে। তাছাড়া সব জেনে বুঝে অমন লোকের সাথে নিজের বোনের লাইন করিয়ে দেওয়া যায়? সন্ধ্যা তো চেহারা পড়েছে, কিন্তু লোকটার ভিতরে আসল রূপ যে ওর মতোই কেউ জানে না। এখন যদি মেয়েটাকে মানা করতে যায় উল্টোপাল্টা ভেবে বসবে নিশ্চয়ই। শত হলো তার বড় ফুপির মেয়ে যে, সে যদিকে স্তম্ভের ন্যায় ঠায় দাঁড়ানো দেখে হাত ধরে ঝাঁকালো সন্ধ্যা, কণ্ঠে ব্যগ্র। কী রে, কিছু বল। সে যদি অসহায় চোখে চাইল, কি বলবো আমি? কি বলবি মানে? এতক্ষণ তোকে কি বললাম তাহলে? গিয়ে বল না ওনাকে। সে যদি চক্ষু বিকট করে বলল, এখনই? হ্যাঁ এখনই বল, জানা। সে ঘোর আপত্তি জানিয়ে বলল, না না, মাথা খারাপ, আমি এখন কিছুতেই পারবো না। সন্ধ্যা ভুরু বাঁকায় কেন? সে যদি ঠোঁট চাপল নিচে। এখন এই মেয়েকে কী করে বোঝাবে রুদ্রর সাথে তার বাঘ হরিণের সম্পর্ক চলছে? এই মুহূর্তে সে মানুষের সামনে পড়া আতঙ্কের। সন্ধ্যা সূচক শব্দ করে বলল, এত কি ভাবছিস বলতো? ও আচ্ছা বুঝেছি, তুই মামা মামির কথা ভাবছিস। আরে ওনারা জানতে পারবে না। ওই দেখ, উনি একা একা দাঁড়িয়ে ফোন টিপছেন। এটাই সময়, লক্ষ্মী বোন আমার, এখনই যা প্লিজ। সে যদি হ্যাঁ না না করে আগেই সন্ধ্যা ওকে এক ধাক্কা মারল রুদ্রর দিকে। হুমড়ি খেয়ে পড়তে নিয়েও সামলালো মেয়েটা। পিছনে ঘুরে সন্ধ্যার দিকে রুষ্ট চোখে চাইল, অথচ সেই মেয়ে পাত্তা দিল না তার দৃষ্টি। উল্টে হাতে আর চোখ নাড়িয়ে ইশারা করল, যা। দীর্ঘশ্বাস ফেলল সে যদি। বুকে হাত দিয়ে একটু সাহসী বানালো নিজেকে। আজ রুদ্রকে না বলা অবধি সন্ধ্যা তাকে ছাড়বে না। সে বিড়বিড় করলো, ঝান্টু বাম একটা। নিরুপায় সে পিলপিল কদমে রুদ্রর দিকে এগুলো। তারপর কাছাকাছি পৌঁছানোর পূর্বে আচমকা এক লোক এসে দাঁড়ালো সেখানে। রুদ্রর সাথে কথা বলা ব্যস্ত হতে সে যদি এস্ত উল্টো ঘুরে গেল। সন্ধ্যা অধীর নজরে চেয়েছিল এত সময়। সে যদি ঘুরতে বিদ্বিষ্ট হয়ে আবার ইশারা করল, এত তাড়া দিচ্ছে। সে যদি রাগ হলো, টু শব্দ করল না, দাঁতে দাঁত চেপে আবারও ফিরে চাইল রুদ্রর দিক। লোকটা অনেকক্ষণ অনেক কথা বলে একটা সময় চলে গেলেন। সে যদি রুদ্রের পিঠের নিকট এসে দাঁড়িয়েছে কেবল। রুদ্র দেখেনি ওকে। কথাবার্তা শেষ করে হঠাৎ পিছন পেল সে। হুট করে মুখোমুখি হতে সংঘর্ষ হলো গতিতে। উচ্চতায় দীর্ঘ মানুষটার সঙ্গে ঢুকে গেল সেজুতির নাক। ভরকে চমকে উঠল দুজনে। সেজুতি নাক চেপে পিছিয়ে আসতে নিলেই খপ করে রুদ্র হাত চেপে ধরে। এবার আগের থেকেও হকচকাল সেজুতি। গোল চোখে একবার কবজির কাছটা দেখল। রুদ্রর বাঁধন এত শক্ত, চাইলেও তার পালানোর পথ বন্ধ। তবেই শীর্ণ রুহটা ছলাৎ করে বের হয়ে মাটিতে লুটোপুটি খেল সজোরে। নেত্রসম্মুখে সুতনুর রুদ্রর বদলে ডজনখানেক বাঁশঝাড় দেখছে সেজুতি। রুদ্র ক্রূর হাসল, চোখ গুটিয়ে বলল, কোথায় যাবেন এবার? অনেকক্ষণ ধরে হাইড অ্যান্ড সিক খেলছিলেন। আপনি নাকি আমাকে ভয় পানো না? তাহলে এত লুকোচুরি কিসের মিস সেজুতি? একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতি ভয়ার্স। শঙ্কিত লোচনে একবার ঘাড় ঘোরাল সন্ধ্যার দিকে।
রুদ্র হাত ধরায় কি হাবিজাবি ভাবছে কে জানে। সেই মেয়ের কপালের স্পষ্ট ভাঁজ কখানা ওইটুকু দূর থেকেও পরিষ্কার বোঝা গেল। কান সজাগ করে তাক করা এদিকেই। ওদের কথা শুনতে না পেলেও শোনার প্রখর চেষ্টা করছে সে। সেজুতির কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রুদ্র হাত ধরে ছাকাল। নলে উঠল সে, হুঁশ হারিয়ে হড়বড় করে বলে বসল, আই লাভ ইউ। চমকে চাইল রুদ্র, মুহূর্তে দিলে হলো বাঁধন। চোখে মুখে বিস্ময়ের ভেলকি, কণ্ঠে অমন অবিশ্বাস নিয়েই সুথাল। কি কি বলার ধরনের সেজুতির জ্ঞান ফিরল যেন। কেবল কি বলে বসেছে খেয়াল হতেই মূর্তি বনে দুই হাতের ঠোঁট চেপে ধরল। ভীষণ বিমূর্তায় চোখ কোটর ছাড়িয়ে আসবে ভাব। রুদ্র তখনও তাজ্জব হয়েছে। পুরো ভ্রু দুটো ছড়িয়ে গেছে দুদিক। সেকেন্ড খানিক চুপ থেকে খুব আস্তে বলল, কি বললেন? সেজুতির আদল সংকীর্ণ কুণ্ঠায় হাঁসফাঁস করতে করতে ধীরে সুস্থে হাত সরাল মুখ থেকে। ইজ্জতের রফাদফা ঠিকাতে কাদো কাদো গলায় বলল, সরি। আসলে হয়েছে কি, আমি আসলে। রুদ্রর ছোট চোখ আরো ছোট হয়ে আসে। সেজুতি মাথা নল চিবুক গিয়ে পৌঁছালো গলায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সাহস হলো না। উল্টো ঘুরে ছুটতে যেতেই এবারেও বাদ সাধল রুদ্র। আবারও বাম হাত টেনে ধরল ওর। সেজুতি কাচুমাচু করে চাইলে ব্রুচাল। কোথায় পালাচ্ছেন? হিসাব চোকায় আগে। ইঙ্গিতও বুঝে ফেলল সেজুতি। ঠান্ডা যুদ্ধের আভাসে নিঃসহায়ের ন্যায় চাইল। এরকম একটা লোকের সাথে যুদ্ধে নামার যে ভয়ানক ব্যাপার স্যাপার। পরাজয় সুনিশ্চিত জেনেও কোনো মতেই এই লড়াইয়ে নামা যাবে না। সেজুতি নিজেকে বাঁচাতে আরো করুণ বানালো চোখমুখ। যদি একটু দয়া হয় লোকটার মনে। রুদ্র হাঁ করল কিছু বলতে। এর আগেই স্টেজ থেকে পুরুষালী কণ্ঠে সেজুতির নাম ঘোষণা হয়। পারফরমেন্সের সময় তার। রুদ্র ভ্রু কুচকাল ওর নাম শুনে। হাত ছাড়তেই সেজুতি এক দৌড়ে চলে গেল ওদিকে। মেরে হাতও সে নচুরিয়া হে। থোড়া সেহর সাজানো মাজগুড়িয়া হে। উদ্ধৃতি চিহ্ন। গান বাজছে সিস্টেমে। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে স্টেজে নাচছে সেজুতি। ঠোঁটে হাসি থাকলেও ভেতর থেকে প্রচণ্ড লাজে অর্ধেক সে। নাক বরাবর রুদ্র দাঁড়িয়ে এদিকেই তাকানো। না চাইতেও ওর সাথে বহুবার চোখাচোখি হয়েছে সেজুতির। এই যে এখনো হচ্ছে। চাইছে তাকাবে না, দেখবে না ওকে, অথচ বেহাল নজর ছুটছে সেদিকেই। রুদ্র একই রকম চেয়ে চাউনি সরানোর লেশমাত্র আগ্রহ দেখা যাচ্ছে না। অক্ষি দুটো অবিচল। তাতে মুগ্ধতা না আকর্ষণ সেজুতি জানে না। সে খুব কষ্টে নিজেকে ঠিকঠাক রাখতে ব্যস্ত। একটা সময় নাচ শেষ হয়। সবার করতালির বর্ষণ পরল। সেজুতি নাজুক পায়ে স্টেজ থেকে নেমে আসে। চমৎকার নৃত্যশৈলীর দরুন বাহবা কুড়ায় সকলের। অথচ কুণ্ঠাভাব তখনও বহাল হৃদয় চেহারায়। আত্মীয় স্বজন সবার সামনে বহুবার নেচেছে সে। রুদ্রদের এক বাড়ি ভরা আত্মীয়দের সামনে হয়তো প্রথমবার। কিন্তু সবাইকে ছাপিয়ে শুধুমাত্র ওই মানুষটাকেই লজ্জা লাগছে ওর। চোখাচোখি হতেই জেকে বসছে প্রবল জড়তা। একটু একা হতেই সন্ধ্যা আবার সেজুতির হাতখানা লুফে নিল। টেনে নিয়ে চলল সেই এক কোণায়। আকুল ব্যগ্র চিত্তে সুথাল। বলেছিলি? সেজুতির দুদিকে মাথা নাড়ল। সন্ধ্যা আর্তনাদ করে বলল, কি বলিসনি? তাহলে তোকে পাঠালাম কি করতে? সেজুতির দুঃখী চেহারায় চাইল। এটুকুতেই এমন প্রতিক্রিয়া। অথচ সে যে ওর কথা বলতে গিয়ে বেফাঁসে আই লাভ ইউ বলে এসছে, এটা শুনলে মেয়েটা নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। সন্ধ্যা হতাশ কণ্ঠে বলল, বুঝেছি, তোকে দিয়ে আসলে কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। সে আগ্রহভরে সুথাল। কি করবে তুমি? সন্ধ্যা খটমট করে উঠল। মৃদু ধমকে বলল, তুই চুপ থাক। একটা কাজও ঠিক করে পারিস না। তোকে কিছু বলবই না। যা তো এখন। তবে ওকে যেতে বলে সে নিজেই চোটপাট দেখিয়ে প্রস্থান নেয়। সেজুতি আশ্চর্য না হয়ে পারল না। সন্ধ্যার যাওয়ার দিক চেয়ে ভেঙচি কাটল। বিড়বিড় করল, নিজের কথা নিজে বলতে পারে না, লোক ভাড়া করে, এ নাকি আবার কি করবে? আচমকা কিছু মনে পড়তেই মেরুদণ্ড সোজা করে ফেলল সেজুতি। মাথায় হাত দিয়ে বলল, এই রে, ওনাকে যে তখন আই লাভ ইউ বললাম, উনি কি ভাবলেন? নিশ্চয়ই ভেবেছেন আমি ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। গেল রে, সব মান সম্মান ধূলিসাৎ হয়ে গেল আমার। সেজুতি কপাল চাপড়াল কতক্ষণ। পর মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দিল ভেবে, না না, উনি কি এত মাথামোটা নাকি? আমি বললাম আর উনিও বিশ্বাস করে নেবেন। এতটা বোকা উনি নন। আমি যে ওনাকে একদমই দেখতে পারি না সে তো উনি নিজেও জানেন, তাই না? ওনার মতো বুদ্ধিমান লোক ঠিক বুঝবেন ওটা মুখ ফসকে বলা কথা ছিল। আর যাই হোক,
সেজুতি কি আর অমন অহংকারী লোকের প্রেমে পড়তে পারে? সেজুতি স্বস্তির শ্বাস নিল। হঠাৎ আয়াত এসে পাশে দাঁড়ালো ওর। হাসির মুখে বলল, তুই তো খুব ভালোই নাচিস সেউতি। তুমি কি এই প্রথম আমার নাচ দেখলে? সে মাথা ঝাঁকিয়ে জানালো, হ্যাঁ, এর আগের সন্ধ্যার ফোনে দেখেছি। তবে সামনাসামনি এই প্রথম। তা তুই তো ডান্স কম্পিটিশনে নাম লেখালেও পারিস। প্রথম দফায় গদগদ হলেও এবার জ্বলন্ত চোখে চাইল সেজুতি। মনে হলো আয়াত মজা নিচ্ছে ওর সাথে। মিথ্যে প্রশংসা করে কি বোঝালো, সে খুবই জঘন্য নাচে। সেজুতি মুখের ওপর ভেঙচি কাটল। ছেলেটা ভ্যাবাচেকা খেল সহসা। সে পাত্তাই দিল না, হেলে দুলে চলে গেল আরেক দিক। ওই দিন প্রোগ্রাম শেষ করতে করতে রাত হয় অনেক। রুদ্রর বাড়ির লোকেরা খুব করে চেপে ধরলেন আমিরদের। এত রাতে কোনোভাবে তাদের ফিরতে দিতে রাজি নন ওনারা। সেজুতি ভেবেই নিয়েছিল তার বাবা রাজি হবে না। কিন্তু ওনাদের তীব্র জোরাজুরিতে ভদ্রলোক বেশিক্ষণ মানা করতে পারলেন না। আফিফার মুখ বাঁকানো কথাতেও কাজ হলো না। তবে এক ফাঁকে মুনারা আরিশাকে চেপে ধরলেন। আলাদা নিয়ে বেশ করা করে বললেন, কোনোভাবে অভ্রর সাথে দেখা করা যাবে না। মেয়েটা ঘাড় কাত করল বাধ্যের ন্যায়। অথচ বিরক্ত হলো সেজুতি। মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। এটার কোনো মানে হয়? এখন এত ভারী জামাকাপড় পরে সবাই কিভাবে ঘুমোবে? এই একটা প্রশ্নেই মাথা হ্যাং হয়ে যাচ্ছিল ওর। কিন্তু তারও একটা সহজ সুরাহা এলো বরপক্ষ হতে। যে যতটুকু পেরেছে নিজেদের ঘরে পরার কাপড় দিয়েছেন ওদের। শুধুমাত্র এক রাতেরই তো ব্যাপার। সমস্ত ধকল শেষে শুয়ে পড়ল সকলে। রুদ্রর বাড়িটা মাপে বিশালাকা হলেও এত লোক একসাথে থাকায় একটু গাদাগাদি পোহাতে হচ্ছে। সেজুতিদের পক্ষের সব মেয়ে কাজিনদের এক ঘরে ঘুমোতে দেওয়া হলো। অল্প কজন বিছানায়, বাকি সবাই ঠাঁই পেল ফ্লোরে। কিন্তু এখানে থাকার জন্য আরিশাকে সিলেক্ট করা হলো না। বড় ননাসের একটা কটু বাক্য শুনতেও রাজি নন মুনারা। তাই মেয়ের হাত শক্ত করে ধরে ঠিক করেছেন ওনার সাথে ঘুমোবে। কারণ বর কনেকে বিশ্বাস নেই, দেখা যাবে মাঝরাতে ঠিকই দুটোতে দেখা করতে ছুটেছে। তারপর এই খবর যদি আফিফার কানে যায়, বিয়ে বাড়ি মাথায় তুলবেন উনি। প্রথম থেকে এই একটা কারণে ভদ্রমহিলা মোড়ামুড়ি করছিলেন এর বাসায় থাকা নিয়ে। রাত প্রায় ৩টের দিকে বালিশে মাথা রাখার সুযোগ পেল সেজুতি। সারাদিনে বিছানার একটু ছোঁয়ায় তন্দ্রা এলো দ্রুত। ফজরের আজান পড়তেই আচমকা ঘুম ছুটে গেল কেমন। সেজুতি উঠে বসল। গলবিল শুকিয়ে কাঠ। গলা না শুধু, মনে হচ্ছে মেরুদণ্ড থেকে কলিজা অবধি সব শুকনো পুকুর। রুমের আনাচে কানাচে চোখ বোলাল সে। জব গ্লাস কিছুই রাখা নেই। সেজুতি লম্বা, আহত শ্বাস নিল। এখন কি বাইরে গিয়ে পানি খেতে হবে? এই দোতলা থেকে নেমে তারপর যেতে হবে ডাইনিং রুমে। এতটা পথ একা একা যেতে হবে ভেবেই শরীর ছেড়ে দিল। পাশে সন্ধ্যা ঘুমিয়ে। সেজুতি বেশ কয়েকবার ডেকেও সাড়া পেল না। বাধ্য হয়ে একাই চলল বাইরে। টেবিলের ওপর রাখা চকচকে জগটা কেবল ধরল সেজুতি। গ্লাসে পানি ঢালতে গিয়ে মনে হলো কোনো ছায়ামূর্তি যেন এসে দাঁড়ালো পেছনে। মুখোমুখি দেয়ালে ভেসে উঠল সেই ছাড় স্পষ্ট অবয়ব। জব ধরা হস্তখানা ভয়ে থরথর করে উঠল সেজুতির। প্রথমেই মাথায় এলো ভূত বদজিনের কথা। তার ওপর এত বিরাট ছায়া, নিশ্চয়ই হৃষ্টপুষ্ট কোনো অশুভ শক্তি হবে। সেজুতি ঢোক দিলে আস্তে আস্তে অক্ষি ঘুরিয়ে পিছু ফিরল। এইটুকুতেই ঘাম জমেছে ললাটে। সম্মুখে একটা লম্বাটে কিছু দেখেই কলিজা ছলাৎ করে জাপ দেয়। চিৎকার করতে গেল, অমনি ছায়ামূর্তিটা শক্ত হাতে সদর্পে মুখ চেপে ধরল ওর। রীতিমতো ঠেসে মিশিয়ে ফেলল দেয়ালে। সেজুতি জড়বুদ্ধি হয়ে আসে। চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া। মাথার ওপর দেয়ালে ডিম লাইটের ক্ষীণ আলোটা তির্যকভাবে আগন্তুকের মুখে পড়ল তখন। পরিষ্কার হলো তার সাদাটে চিবুক। সেজুতির ভীত লোচন অবাক হয়ে চাইল। রুদ্রকে দেখে বিভ্রান্তিতে পড়ল তৎক্ষণাৎ। তার উষ্ণ নিঃশ্বাসের পুরোটা কি করে লাগছে চেহারায়। পরপরই কণ্ঠ চেপে বলল, চেঁচাবেন না। সেজুতি বোকা বোকা চোখে চেয়েই মাথা কাত করল। রুদ্র সুথাল, এত রাতে এখানে কি করছেন? সেজুতি কপাল কোচড়ে মুখ আটকে রেখে উত্তর চাইছেন, কি বুদ্ধির বহর। চোখ দিয়ে ইশারা করল হাত সরাতে। রুদ্রর সঙ্গে সঙ্গে হাত নামাল ঠোঁট থেকে। সাথে সচেতন দূরত্ব নিয়ে দাঁড়ালো। সেজুতি ওনা কি করে শ্বাস টানল জোরে জোরে। রুদ্র চোখ মুখ কুচকে বলল, এমন ভাব করছেন যেন মুখ নয় গলা চেপে ধরেছিলাম। কি করে করেন এত নাটক? সেজুতি ধাতস্থ হয়ে বলল, মুখ চেপে ধরা আর গলা চেপে ধরা একই বুঝলেন। দুটোতেই নিঃশ্বাস আটকে প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকে।
আমি কিন্তু এখন মরেও যেতে পারতাম। রুদ্রর চেহারায় বরাবরের ন্যায় বিরক্তি দেখা গেল। পরাস্ত ভূমিতে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, আপনার ইউজলেস কথাবার্তার কোনোদিন শেষ হবে না। না, জি না। একক উদ্ধৃতি চিহ্ন। পর মুহূর্তে উদ্বেগ নিয়ে বলল, আচ্ছা, আপনারা অতিথি আপ্যায়নে এরকম অপটু কেন বলুন তো? আমাদের জোর করে রেখে তো দিলেন, অথচ রুমে একটু পানিও রাখা হলো না। থাকলে তো এখন আমাকে এত কষ্ট করে নিচে নামতে হতো না। রুদ্র অভিযোগ শুনল না বোধ হয়। তড়িৎ বেগে প্রসঙ্গ বদলানো প্রশ্ন ছুড়ল, এসাইলমে গিয়েছিলেন কেন? সেজুতির চেহারার রং বদলে এলো। টানটান হলো কপালের রগ। দাঁত দিয়ে নিম্নাষ্ট চেপে ধরল অমনি। এই অভদ্রলোক ঘুরে ফিরে এই কথাতে কেন আসছে? রুদ্রর মুখভঙ্গি সিরিয়াস। উত্তর না নিয়ে ছাড়বে না। সেজুতি স্পষ্ট বুঝল। আমতা আমতা করে বলতে চাইল কিছু। আগেই রুদ্র স্থূল কণ্ঠে সতর্ক করল, মিথ্যা বলবেন না। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতির কথাগুলো কণ্ঠ অবধি এসে আহুতি দেয় তক্ষুনি। সে আবারও বলল, আমাকে ফলো করার বুদ্ধিটা ঠিকঠাক মিস সেজুতি। আপনার। একক উদ্ধৃতি চিহ্ন। সেজুতির রুদ্রর ফর্সা মুখবিবরের পূর্ণ দৃষ্টি বলায় বোঝার চেষ্টা করল ওর হাবভাব। না, তখনকার মতো রাগ দেখা যাচ্ছে না বলে একটু সাহস পেল বুকে। মিহিস্বরে সুথাল, আপনাকে ফলো করেই এসাইলমে গিয়েছি সত্যি, কিন্তু জানতে চাইবেন না ওখানে গিয়ে আমি কি কি জেনেছি? রুদ্রর চোখমুখের পরিবর্তন দেখা গেল না। না প্রকাশ পেল উত্তর জানার আগ্রহ, সামান্যতম বিচলতা। উল্টে বক্র হাসল সে। মেয়ে অল্প হাসতেই যেন উড়িয়ে দিল সেজুতির কথাটুকু। বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়াল। বলল, কণ্ঠে বিদ্রুপ, তা কি রহস্য উদ্ধার করলেন ওখানে গিয়ে? সেজুতি মাথা নুয়ে বলল, যদি বলি অনেক মূল্যবান কিছু জেনেছি, যেটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। তাহলে? তারপর চাইল রুদ্রর প্রতিক্রিয়া বোঝার আশায়। অথচ সে তুচ্ছ হাসল। ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? তা কি এমন ব্যাপার? শুনি। সেজুতি সময় নিয়ে থেমে থেমে বলল, আপনার মা সম্পূর্ণ সুস্থ। উনি আদৌ পাগল নন। হুড়হুড়ে হাওয়ার বেগে রুদ্রর হাসিটা উড়ে গেল। ফ্যাকাশে হয়ে এলো নিরেট চিবুক। ক্ষুদ্র দুই লোচনে চেয়ে দ্বিধায় ভূগোল সেজুতি। প্রশ্ন জাগল, উনি কি আমায় বিশ্বাস করবেন? একক উদ্ধৃতি চিহ্ন। এখানে কি করছো তোমরা? হঠাৎ কথায় চমকে তাকালো রুদ্র, সেজুতি দুজনেই। আফিফা তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন ওদের দিকে। মুখে ঘোর আমাবস্যা। মধ্যরাতে ভাইয়ের যুবতী অবিবাহিতা মেয়েকে সে এখানে একটি ছেলের সাথে আশা করেননি। টিম আলোতে তার চোখ জ্বলছে রাগে। অবশ্যই ভাইয়ের বউয়ের শিক্ষা দীক্ষার ওপর সর্বপ্রথম প্রশ্ন ওঠালেন মনে মনে। মেয়ে দুটোকে মুনারা মানুষ করতে পারল না, ছোট মেয়েটিকে তো একদমই না। সারাক্ষণ হুটোপুটি ছোটাছুটি করা মেয়ে এখন নির্লজ্জতায় নাম লেখালো। রাতের অন্ধকারে সবার ঘুমিয়ে যাওয়ার ছুতোয় এভাবে এক ছেলের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছি, ছি। এই কারণেই সে ঘোর আপত্তি জানিয়েছেন এই বাড়িতে রাত কাটানো নিয়ে। সবাই আধুনিকতার বড়াই দেখালেও সে সেকেলে। তার এ নিয়ে কোনো মন খারাপ নেই, বরং সেকেলে হওয়া নিয়ে গর্ব করেন। একমাত্র স্বামী ছাড়া মেয়েদের অন্য কোনো পুরুষের সাথে গা ঢলাঢলি নিতান্তই বেলাল্লাপনা। আফিফার ক্ষোভ যেন সীমা ছাড়ল। ওনাকে দেখতেই রুদ্র সেজুতির দূরত্ব কয়েক হাত বাড়ল। দুজন ছিটকে সরল দুজনের থেকে। এতে যেন সন্দেহ প্রবল হলো আরো। বিয়ে বাড়িতে আসা থেকেই এই মেয়ের মতিগতি তার ভালো লাগছিল না। সারাক্ষণ আরিশার ভাসুরের সাথে চিপকে থাকতে দেখেছেন বলেই সন্দেহ করেছেন। হলো তাই। গর্ত থেকে সাপ ঠিক বেরিয়ে পড়ল। ওদিকে রুদ্র ভ্রুক্ষেপহীন দাঁড়িয়ে থাকলেও সেজুতির হাত পা কাঁপছে। সে তো বড় ফুপিকে চেনে। তিলকে তাল বানানোর স্বভাব তার। ওদের এভাবে দেখে কি ভাবছেন উনি? নিশ্চয় ভাবছেন প্রেম করছিল ওরা। এখন কি করবেন? চেঁচিয়ে লোক ডাকবেন? বাড়ির সবাইকে জড়ো করবেন? সেজুতির কাঁপুনি চোখে পড়ল রুদ্রর। কিছু বলার আগেই ছো মেরে ওকে সাথে নিয়ে হাঁটা দিলেন আফিফা। রুদ্র অবাক হলো ওনার আচরণে। ঘরে ঢুকেই ট্রাম করে দরজা লাগালেন। নীরবে সেজুতিকে ঘোষণা দিলেন, আজ তোর হচ্ছে। রুদ্রর এ নিয়ে ভাবার সময় নেই। তার কানের চারপাশে একটা কথাই বাড়ি খাচ্ছে, আপনার মা সুস্থ। আপনার মা সুস্থ। আফিফাকে দরজা লাগাতে দেখে সেজুতির ভয় দ্বিগুণ বাড়ল। ফ্লোরে ঘুমন্ত মায়ের দিকে একবার তাকালো। ফুপি নিশ্চয় মাকে জাগাবেন, তারপর রসিয়ে রসিয়ে তার মতো করে পুরো ঘটনা বলবেন। শুধু কি তাই, সকাল হলেই খাতা খুলে বসবেন বাবার সামনে। সেজুতির তীব্র মেজাজ খারাপ হলো। কি দরকার ছিল পানি খেতে যাওয়ার?
গলা শুকিয়ে কাঠ হলেও নর্তনা সে ভালো ছিল। তারই বাকি দোষ। রুদ্র যে এই সময় ওখানে থাকবে কেউ কি তাকে দিয়েছিল সে খবর? অহেতুক এখন চরিত্রে কালি লাগবে। রুদ্রকে নিয়ে যত রকম আজেবাজে ইঙ্গিত উঠবে। আর এই কাজটা করবেন স্বয়ং ফুপি। কিন্তু কোথাও একটু হালকা লাগছে। পেটে চেপে রাখা কথাটা রুদ্রকে বলতে পেরে হয়তো। আচ্ছা, রুদ্র কি বিশ্বাস করবেন আমার কথা? মানবেন আমি সত্যি বললাম, নাকি হাওয়ার উড়িয়ে দেবেন? সেজুতির ধ্যান ভাঙল, হাতে চাপ লাগায়। আফিফা জোরে চেপে ধরেছেন কনুই। সেজুতি তাকাতেই দাঁত পিষে বললেন, লজ্জা শর্মের বালাই নেই তোর? মাঝরাতে নাগরের সাথে দেখা করতে গেছিলি? সেজুতি মুখ কুঁচকে নিল। আফিফা আবার বললেন, কি সম্পর্ক তোর আরিশার ভাসুরের সাথে? কেন এভাবে এত রাতে দাঁড়িয়ে ছিলি সেখানে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, না হলে এক্ষুনি তোর মাকে ডাকবো কিন্তু। সেজুতি শান্তভাবে বলল, রুদ্রর সাথে আমার কি আন্ডারস্কোর। এটুকু শুনেই আফিফা জ্বলে উঠলেন, বড় বোনের ভাসুরকে নাম ধরে বলছিস? অসভ্য, বেয়াদব মেয়ে, এই তোদের শিক্ষা দিয়েছে তোর মা? সেজুতি খেই হারালো মেজাজের। ফুপির হাত শক্ত হাতে সরালো কনুই থেকে। বলল, আমাদের ব্যাপারে আপনার এত কৌতূহল কেন ফুপি? সমস্যা কি আপনার? আফিফা চোখ কপালে তুললেন। এতক্ষণ ফিসফিস করে কথা বললেও এবার চেঁচিয়ে কিছু বলার উদ্দেশ্য করলেন। সেজুতি শুরু করতে দিল না। এর আগেই কঠিন কণ্ঠে বলল, আমাকে নিয়ে এত আগ্রহ দেখাবেন না। আমি আরিশা আপুর মতো ভদ্র নই। সব সময় আপনাকে সম্মান নাও দিতে পারি। আপনি আমাকে আর আমার বসকে নিয়ে এত না ভেবে নিজের মেয়ের দিকে খেয়াল দিন। সে আজকাল কাকে দেখে প্রেমে পড়ছেন সেসব দেখুন। আমার কিছু হলে আমার বাবা মায়ের বদনাম হবে, কিন্তু সন্ধ্যাপু কিছু করলে কিন্তু বদনামটা আপনাদের। আফিফার কথা যেন বন্ধ। বাক্রুদ্ধ সে। নাক টিপলে দুধ বের হওয়া মেয়ে তাকে এত কথা শোনালো। বাড়ির বড় হওয়ায় সবাই তাকে সমঝে চলে। আমির মুনারা কেউ মুখের ওপর কথা বলে না। আর এই মেয়ে কিনা? আফিফা খুবই ফেটে পড়লেন। এর একটা বিহিত করবেন তিনি। কিন্তু সেজুতি আর সুযোগ দিল না। চুপচাপ ওয়াশরুমে ঢুকল। পেছনে রেখে গেল স্তব্ধ আফিফাকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ফুপিকে আর দেখেনি সেজুতি। দরজাও খোলা। ভাবল চলে গিয়েছেন হয়তো। সেজুতির খারাপ লাগলো ভীষণ। একটু বেশি বেয়াদবি করে ফেলল। আসলে মাথা ঠিক ছিল না। একে তো রুদ্রর ব্যাপারটা, রুদ্র বিশ্বাস করল কি না এই টানাপড়েন। দুইয়ে আফিফার কথাগুলোতে রিরি করছিল শরীর। তাই মুখ ফসকে বেরিয়ে গিয়েছে ওসব। না, এখন বেশি খারাপ লাগছে। সকালে না হয় মাফ চেয়ে নেবে। নিজেদের কথায় সন্ধ্যাপুকেও টানা ঠিক হয়নি। উনি তো মনের কথা শুধু ওকে জানিয়েছিলেন। সেই নিয়ে এভাবে ফুপিকে না বললেই পারত। ফুপিরও দোষ নেই। এভাবে মধ্যরাতে দুটো ছেলে মেয়েকে দেখলে যে কেউ হাবিজাবি ভাববে। অহেতুক রাগ দেখালো সে। সেজুতি ঠিক করল সকাল হলেই ফুপির কাছে মাফ চাইবে। দরকার হলে পা ধরে ঝুলে পড়বে। মাথার নিচে হাত রেখে কাত হয়ে শুল সেজুতি। রাত ফুরালে অনেক কাজ। রুদ্রকেও তো জিজ্ঞেস করতে হবে সে বিশ্বাস করল কিনা। কি তার ভাবমূর্তি তাও বুঝতে হবে। মায়ের কথা শুনে ওনার তো ঠিক থাকার কথা নয়। সেজুতির ঘুম আসছিল না। এপাশ ওপাশ করছে। ফুপি যে ঘরে টেনে এনেছেন সেখানে ওর দুই মামি, মা আর অন্যান্য আত্মীয় শুয়ে। সেজুতি উঠে পড়ল। আবার ছুটল ওই রুমে যেখানে প্রথমে ঘুমিয়েছে। সেখানে এসে বালিশের নিচ থেকে ফোন বের করল। হাত নিষ্পিস করছে ওর। রুদ্রকে একটা ফোন দেবে কিনা ভাবছে। লোকটা কি ঘুমিয়েছেন? এরকম একটা কথা শুনে কি ঘুম হচ্ছে তার? কই আমার তো হচ্ছে না। ওনার অভিব্যক্তি জানার জন্য মনটা বড্ড খচখচ করছে। সেজুতি ফোনের সাইড বাটন চেপে আলো জ্বালালো। স্ক্রিনে ভেসে আছে রুদ্রর নম্বর থেকে প্রেরিত খুদে বার্তা। সেজুতির বুকটা ধপ করে উঠল ভয়ে। নিশ্চয়ই আমাকে শাসিয়ে কিছু লিখেছেন। বিশ্বাস করেননি আমাকে। মশিওর। সেজুতি কম্পমান হাতে ইনবক্স অন করল। কাল তৈরি থাকবেন, ঠিক ভোর 6টায়। সেজুতি মূর্তি বনে গেল। এরকম একটা মেসেজ সে আশা করেনি। না রুদ্রর প্রতিক্রিয়া জানল, না কোনো আশার আলো দেখল। মেসেজটা এসেছে আরও 20 মিনিট আগে। এর মানে ফুপি যখন ওকে রুমে আনলেন তখনই। সেজুতি ফোন হাতে নিয়ে ওভাবেই বসে রইল। সিদ্ধান্ত নিল আজ আর ঘুমোবে না। অলরেডি রাত 3টের বেশি বাজে। এখন ঘুমোলে 6টায় উঠতে পারবে। রেডি হবে কখন? আর বাসায় সবাইকে কি বলে বের হবে? ফুপি কি থেমে যাবেন এখানেই? সেজুতির মন বলছে কদাপি নহে। সেজুতি চিত হয়ে শুয়ে পড়ল সন্ধ্যার পাশে।
ইদানিং তার কঠিন অসুখ করেছে। কি অসুখ সে নিজেই জানে না। অল্প চিন্তায় মাথা ফেটে যায়। এখন মনে হচ্ছে সেদিন রুদ্রর পিছু না নিলেই ভালো হতো। ওনার মায়ের কোথাও জানতো না আর এত অশান্তিও হতো না মনে। পর মুহূর্তে ভাবল, না, যখন সে জেনেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মা সব সময় বলেন, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য। নির্ঘাত এখানে কারো মঙ্গল, কিন্তু কার? রুদ্রর। তার নাকি রুদ্রর মায়ের? সেজুতি শুয়ে থেকে নিজের দুগালে দুটো চড় মারল। একটু আগে ফুপির বলা কথাগুলো কানে বাজছে। সে আসলেই একটা বেয়াদব, অসভ্য। সত্যিই তো, রুদ্র এখন তার বড় বোনের ভাসুর। কত বড় সম্পর্ক! অত বড় লোকটাকে নাম ধরে সম্বোধন করা সত্যি অসভ্যতা। মানছে সে রুদ্রকে দেখতে পারে না, লোকটা তাকে জ্বালায়। কিন্তু এখন আত্মীয়তার সম্পর্ক তো অস্বীকার করা যাবে না। সেজুতি শুয়ে শুয়ে মনস্থির করল রুদ্রকে আর নাম ধরে ডাকবে না। কি ডাকবে তাহলে? ভায়া। ভাইয়া ডাকটা ভালো লাগছে। লাগছে অল্প স্বল্প। ঠিক আছে, তাহলে ভাইয়াই ফাইনাল। এমন অনেক আকাশকুসুম ভাবতে ভাবতেই সেজুতি তলিয়ে গেল ঘুমে। ঘুমানোর আগে অবশ্য অ্যালার্ম দিয়ে রেখেছে ফোনে। যে করেই হোক ভোর 6টায় তৈরি থাকতেই হবে। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সেজুতির অ্যালার্মের দরকার পড়েনি। বিয়ে বাড়ির হইচইয়ে ঘুম ছুটেছে দূরদেশে। চোখ মেলে পুরো ঘরে নিজেকে একা দেখে এক প্রকার লাফিয়ে উঠল। কটা বাজে? সবাই উঠে পড়ল। সেজুতি ত্রস্ত হাতে ফোন চেক করল। 5টা 40 বাজে। সময় মাত্র 20 মিনিট। তাকে বেরোতে হবে এক্ষুনি। সেজুতি বিছানা ছেড়ে নামতে গিয়ে থেমে যায়। সবাই এখন বাড়ি ফিরবে। সে কি করে আলাদা করে যাবে রুদ্রর সাথে? সেজুতি ঘর ছেড়ে বেরিয়ে রুদ্রদের বসার ঘরে এলো। সবার হাতে হাতে চায়ের কাপ। খোশগল্প মেতে বাড়ির পুরুষরা। অভ্র ভাইয়াও আছেন। তার ঠোঁটে হাসি কম। রুদ্র কই? তাদের বাড়ির প্রত্যেকে তৈরি। আড্ডা শেষ হলেই রওনা দেবে। কত কাজ এখন। সেজুতি কোথাও বাবাকে খুঁজে পেল না। ফুপিকে দেখল সোফায় বসে আস্তে আস্তে চায় চুমুক দিচ্ছেন। মুখটা থমথমে। সেজুতি আশপাশ দেখল। মা, আরিশা আপু ওরা কোথায়? কিরে ঘুম ভাঙল তোর? সন্ধ্যা এগিয়ে এলো। সেও তৈরি। গতকাল পরে আসা জামাকাপড়ই পরেছে সকলে। ওর কথায় উত্তর দিল না সেজুতি। উল্টে প্রশ্ন ছুড়ল, আম্মু, বাবা, আপু কোথায় সবাই? ওনারা তো চলে গিয়েছেন বাড়িতে। সেজুতি চোখ বড় করে বলল, এত তাড়াতাড়ি কেন? ওমা, আজ আরিশাপুর গায়ে হলুদ না? তার বন্দোবস্ত করতে হবে না? আর বিয়ের আগে অভ্র ভাইয়া আর আপুর মুখ দেখা দেখি বন্ধ বুঝলি। তাই মামা মামি ভোর হতে না হতেই ওকে নিয়ে পোগার পার। সেজুতি এতক্ষণে অভ্রর মুখ ভারের কারণ বুঝল। ফুপিও তাহলে এজন্যে ঠান্ডা। বিচার দেওয়ার জন্য নির্ঘাত বাবা আম্মু কাউকেই পাননি উনি। সন্ধ্যা হঠাৎ দুঃখী মুখ করে বলল, তোর বর্ষটা কোথায় কে জানে? ঘুম থেকে উঠেই খুঁজছি। সবাই কত ডাকাডাকি করলো, খুঁজলো, তার হদিস নেই। অভ্র ভাইয়াও জানেন না কোথায় তিনি। সেজুতির মাথাতেও একই কথা ঘুরছে। রুদ্র কোথায়? উনি কি সবার অলক্ষ্যে বেরিয়ে পড়লেন? সন্ধ্যার কথা শেষ করে সেজুতিকে তাড়া দিল। বলল তৈরি হতে। নাস্তা খেয়ে বের হবেন সবাই। সেজুতির মাথায় চট করে একটা বুদ্ধি খেলল। এটাই সুযোগ বের হবার। সেজুতি ব্যস্ত কণ্ঠে বলল, আমাকেও এক্ষুনি বাড়ি যেতে হবে। খুব জরুরি কাজ। তুমি সবাইকে বলে দাও আপু। আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না। সবাই যেন নিজের মতো চলে যায়। সন্ধ্যা প্রশ্ন করার আগেই সেজুতি হাওয়ার বেগে ছুটল। আফিফা একবার মুখ তুলে চোখা দৃষ্টিতে ওর ছোটা দেখলেন। কিছু বললেন না। প্রশ্ন করার জন্য জিভ নিষ্পিস করলেও চুপ রইলেন। মেয়ের যা মুখ, এতগুলো লোকের সামনে যা তা বললে তারই সম্মানে টানাটানি পড়বে। একবার ও বাড়ি ফিরুক, একেবারে সুযোগ বুঝে খোপাত করে ধরবেন। সেজুতি বেরিয়েছে। পরনে যা ছিল তাই। চেঞ্জ করার সময় নেই এখন। রুদ্রদের বিশাল বাড়ির বিশাল গেট পেরিয়ে সেজুতি এদিক ওদিক দেখল। রুদ্র ভাইয়া কোথায়? পর মুহূর্তে নিজের মাথায় চাটি মেরে বলল, ইস, ভাইয়ার শব্দ একদম যাচ্ছে না ওনার নামের পাশে। অন্য কিছু ভাব সেজুতি। তখন মাথায় এলো রুদ্র শুধু আরিশার ভাসুরি নয়, পাশাপাশি ওর বস। সেজুতির কর্মরত অফিসের কর্ণধার। দিনের 12টা ঘন্টা তো রুদ্রকে স্যার বলেই কাটাতে হবে। হোক তাতে সম্মান নেই, অফিসে বাধ্য হয়ে তো ডাকে। তাহলে 12 ঘন্টা স্যার আর 12 ঘন্টা ভাইয়া বলে লাভ কি? একবারে সারি না হয় ডাকবে। সেজুতির গভীর ভাবনার ইতি ঘটল সামনে গাড়ির চড়া ব্রেকে। এক পা পিছিয়ে গেল ভয়ে। রুদ্রর কালো গাড়ি দেখতে ভয়ে পালালো তাৎক্ষণিক। রুদ্র গাড়ির কাঁচ নামিয়ে তাকালো।
এলোমেলো চুল, অবিন্যস্ত শার্ট আর রক্তলাল চোখ দেখে আঁতকে উঠল সেজুতি। লোকটা কি ঘুমায়নি রাতে? কেঁদেছে? রুদ্র অত্যাধিক শীতল কণ্ঠে বলল, উঠে আসুন। সেজুতি আর দেরি করল না, দ্রুত গাড়িতে বসল। সেজুতির পরনে লেডিস ট্রাউজার, হাঁটু অবধি লম্বা গেঞ্জি ফ্রক, আর গলায় পেঁচানো স্কার্ফ। বেনি করা চুল ঘুমানোর ফলে অগোছালো, হাতে ফোন। রুদ্ররও একইরকম দশা। দুটো অবিন্যস্ত মানুষ পাশাপাশি বসে রওনা হলো কোথাও। কারো বুকে আশা, কারো মনে কৌতূহল। রুদ্র যখন গাড়ি চালাতে ব্যস্ত সেজুতি আর থাকতে পারল না। এতক্ষণের চেপে রাখা প্রশ্নটা করেই ফেলল, কোথায় যাচ্ছি আমরা? রুদ্র সময় নিয়ে জবাব দিল, এসাইলমে। সেজুতি অবাক হলো, এত সকাল বেলা এসাইলমে? তবে একটু শব্দ করল না। সব উত্তর পেয়ে গেছে। রুদ্র তাহলে তাকে বিশ্বাস করেছে নাকি করেনি? কেন যাচ্ছে ওখানে? সেজুতির হুঁশ ফিরল সামনে ঝুঁকে পড়ায়। গাড়ি থেমেছে। রুদ্র নেমে গেল তাৎক্ষণিক। সেজুতি বাইরে চেয়ে বুঝল তারা এখন এসাইলমের সামনে। সেজুতিও দ্রুত নামল। গেটের কাছে যেতেই আব্বাস দাঁড়ালো রুদ্রকে দেখে। পেছনে কুটি কুটি পায়ে এসে দাঁড়িয়েছে সেজুতি। মুখখানা চোরের মতো ঝুঁকে আছে। চোখা চোখে দেখছে আব্বাসের অভিব্যক্তি। রুদ্র তাকে শুধালো, রফিক এসেছেন? আব্বাস অবিশ্বাস্য চাউনিতে সেজুতিকে দেখছিল। রফিক সেদিন বললেন রুদ্রর সাথে সেজুতির কোনো সংযোগ নেই। এই মেয়ে মিথ্যে বলে ঢুকেছে। তাহলে আজ ওরা একসাথে কি করে এলো? রুদ্রর প্রশ্ন শুনতাই তার সম্বিত ফিরে আসে। খুব, না স্যার, এত সকালে তো আসেন না উনি। 10টার দিকে আসবেন। রুদ্র শ্বাস ফেলে সামনে এগোলো। গুটি গুটি পায়ে পিছু নিল সেজুতি। আব্বাস এখনও একইভাবে চেয়ে আছেন। বিষয়টা গোলমেলে না। রুদ্র সোজা হেঁটে গেল মায়ের গার্ডের দিকে। সেজুতি চুপচাপ তাকে অনুসরণ করছে। অন্যান্য দুদিনের তুলনায় আজকের এসাইলম অত্যন্ত শান্ত। সবাই ঘুমোচ্ছে। কি নিষ্পাপ লাগছে ওদের মুখ। সেজুতির ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। কত শত দিন ওরা আপনজন ছেড়ে আছে কে জানে। রুদ্র মায়ের গার্ডের সামনে এসে থামল। অরুণা স্টিলের থালায় পান্তা ভাত খাচ্ছেন। পাশেই এক বাটি ডাল। এত ভোরবেলা ওনার এমন কাজে সেজুতি রুদ্র দুজনেই বিস্মিত। রুদ্র চোয়াল শক্ত হয়ে এলো। কথাটা সেজুতি বলেই ফেলল, এত সকালে খাবার খাচ্ছেন, তাও এসব? রুদ্র আঙুল গুজল লোহার শিকে। সেজুতির আওয়াজ পেয়ে মাথা তুললেন অরুণা। শিকের ওপারে রুদ্রকে দেখে ভাত মাখা হাত থেমে গেল। বড় মোলায়েম দৃষ্টিতে তাকালেন। চোখে চিকচিক করা জল স্পষ্ট। রুদ্র ভগ্ন কণ্ঠে ডাকল, মা। অরুণা যেন কেঁপে উঠলেন একটু। ভাত তার গলায় আটকালো। খুক করে কেসে উঠলেন। সেজুতি মনোযোগ দিয়ে তার প্রত্যেকটা হাবভাব দেখছে, পরখ করছে। তক্ষুনি কোথা থেকে হাওয়ার বেগে ছুটে এলেন রফিক। কপাল বেয়ে ঘাম টপ টপ করে পড়ছে। হাতে মোটা গোছের চাবি দুধছে। উদ্বিগ্ন কণ্ঠে বললেন, স্যার আপনি এত সকালবেলা? রুদ্র কিছু বলার আগেই সেজুতি ভ্রুকুচকে বলল, আপনি এত সকাল বেলা কেন? আপনি নাকি 10টার দিকে আসেন? রফিকের নজর পড়ল সেজুতির দিকে। কয়েক সেকেন্ড চোখ পিটপিট করলেন। এই মেয়েকে কোথায় যেন দেখেছে। মনে পড়তেই বেগ নিয়ে বললেন, স্যার এই তো সেই মেয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র থামিয়ে দিল, আমি জানি, উনি আমার আত্মীয়। রফিক নিভে গেলেন। সেজুতি তার চাউনিতে স্পষ্ট বিস্ময় দেখল। রুদ্র পকেট হাত গুজে বলল, তুমি এখন? রফিক চটপট উত্তর দিল, স্যার আপনি এসেছেন আর আমি আসব না? তা কি হয়? আমি তো আপনার মাকে চিনি। কখন আপনাকে আঘাত করে বসে? সেজুতির কেন যেন মনে হলো লোকটির উত্তর গোছানো, সাজানো, যেন মুখস্থ করে এসেছেন। পর মুহূর্তেই ভাবল, না, আজকাল তদন্তে নেমে তার মাথাটা গেছে। সবাইকে সন্দেহ হয় খালি। রুদ্র মেনে নিল রফিকের যুক্তি। অথচ তার চোয়াল কেমন মজবুত। প্রশ্ন করল, আমার মা সকাল সকাল এসব কেন খাচ্ছে? এই জন্যেই আপনাদের এত টাকা দিচ্ছি মাসে মাসে। এভাবেই অযত্ন করেন ওনার। রুদ্রর ধমকে কেঁপে ওঠে রফিক, সেজুতি দুজনেই। রফিক অরুণাকে দেখলেন একবার। সে স্থির দৃষ্টিতে চেয়ে আছেন। রফিক মিনমিন করে বললেন, স্যার ওনাকে খাবার সহজে খাওয়ানো যায় না। এগুলো উনি স্বেচ্ছায় খান। না দিলে চেঁচামেচি করেন। রাতে তো একদম খেতে চান না। তাই খুব ভোরে ক্ষুধা লাগে ওনার। আমরাও বা কি করব? ওনাকে শান্ত রাখতেই এসব দিতে হয়। চেতে গেলেই বিপদ। রুদ্রথম মেরে থাকল। সেজুতি বোঝার চেষ্টা করছে রফিক কি ঠিক বললেন। হোক অসুস্থ, তাও একটা মানুষ ভালো খাবার রেখে পান্তা ভাত চাইবেন, তাও বাসি ডাল দিয়ে, নাকি ওনাকে জোর করে দেয়?
কিন্তু কে দেবে? কে আছে এখানে? যে আড়ালের রুদ্রর প্রতিপক্ষ? সেজুতির ভাবনার ছেদ ঘটালো রুদ্র। বলল, তালা খোলো, ভেতরে যাব। রফিক আর্তনাদ করে বললেন, কি বলছেন স্যার? আবার খুব খোলো। রফিক সুপ্ত গরিমসি করে তালা খুলতে ঝুঁকবে তখনই অরুণা ভাতের থালা ছুঁড়ে মারলেন এদিকে। সেটা তিনজন অবধি পৌঁছল না। তার আগে শিকের সাথে বাড়ি খেয়ে ঝনঝন করে শব্দ তুলে মেঝেতে গড়াগড়ি খেল। ভাতগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সেজুতি খাবড়ে যায় হঠাৎ ব্যাপারটায়। অরুণার কেমন হুঙ্কার ছেড়ে বললেন, কেউ আসবে না এখানে। কেউ না। রফিক রুদ্রর দিকে তাকালেন। রুদ্র নিচের ঠোঁট চেপে ধরে মায়ের দিকে চেয়ে আছে। নরম দৃষ্টি। রফিক নিশ্চিত হতে শুধালো, তালা খুলবো স্যার? রুদ্র ছোট করে বলল, না। রুদ্র হাঁটা ধরল মেন গেটের দিকে। সেজুতি ভয়ে ভয়ে একবার খ্যাপাটে অরুণাকে দেখল। এলোমেলো চোখে ছাদ দেখছেন অরুণা। আরেকবার দেখছেন ওদেরকে। সেজুতি হন্তদন্ত পায়ে ছুটল রুদ্রর পেছনে। রুদ্র সোজা গিয়ে গাড়িতে বসল। সেজুতি দৌড়েও ওর লম্বা পায়ের কদম ধরতে পারল না। সেজুতি সিটে এসে বসতে না বসতেই রুদ্র গাড়িতে টান দিল। সিট বেল্ট বাঁধার ও সময় পেল না সেজুতি। হেলে পড়ল পেছনে। অনেকখানি এসে রুদ্র গাড়িতে জোরে ব্রেক কষল। সেজুতির দিকে ফিরতে ভয়ে আটকে উঠল ও। আগের থেকেও লাল রুদ্রর চোখের কোটর। ননা অশ্রু টলটল করছে সেথায়। গড়াতে বাকি শুধু। নাকের পাটা ফুলছে ক্রমশ। কপালের রগ দেখা যাচ্ছে। ভয়ানক রেগে গেছে রুদ্র। সেজুতির ভয় লাগছে এখন। কাঁপা কাঁপা কণ্ঠে ডাকল, সস্যার। রুদ্র অমনি ফুঁসে উঠল, খুশি হয়েছেন আপনি? শান্তি পেয়েছেন? এতই আমার ওপর আপনার রাগ? এত অপছন্দ আমাকে? আমাকে শিক্ষা দিতে, শুধুমাত্র আমার ওপর প্রতিশোধ নিতে আমার মাকে মাঝে টানলেন। সেজুতি স্তব্ধ। রুদ্রর প্রত্যেকটা চিৎকারে গায়ে কাঁপুনি উঠেছে। রুদ্র এবার নম্র, ভগ্ন, বোঝা কণ্ঠে বলল, কাল যখন আপনি বললেন আমার মা সুস্থ, আমি বিশ্বাস করেছিলাম আপনাকে, মেনে নিয়েছিলাম আপনার কথা। সারাটা রাত আমার অস্থিরতায় কেটেছে। এক ফোঁটা ঘুম হয়নি। নতুন করে আশা জেগেছে মনে। মাকে ফিরে পাবো আমি। আবার মায়ের কোলে মাথা রাখব। মা আমাকে হেসে হেসে বুকে জড়াবেন। আদুরে স্বরে রোদু বলে ডাকবেন। এত বড় একটা ধাক্কা আমাকে কেন দিলেন সেজুতি? মায়া হলো না আপনার? শেষ কথাটা অসহায় কণ্ঠে বলল রুদ্র। সেজুতি কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন আমি আন্ডারস্কোর। চুপ করুন আপনি। কিসের বিশ্বাস করব আপনাকে? দেখলেন না নিজের চোখে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পারে তার সন্তানকে দেখে আঘাত করতে, জিনিসপত্র ছুঁড়তে? পারে বলুন? পারে না। আমার মা পারছে মানে সে সুস্থ নয়। সে মানসিক বিকারগ্রস্ত। পাগল সে। আর আপনি সেই পাগল মানুষটিকে আপনার আর আমার ফালতু ঝামেলার মাঝে টানলেন। আপনাকে এর শাস্তি দেওয়া উচিত না। বলুন, উচিত না? আপনি হলে দিতেন না। সেজুতি ফোপাতে থাকল। কি করে রুদ্রকে বোঝাবে তার কথা? রুদ্র তো ভুল বুঝছে। তার উদ্দেশ্য এত নোংরা ছিল না। সেও মনে প্রাণে চায় অরুণার সুস্থতা। রুদ্র এতই নিচু মনের ভাবে তাকে। এত। সেজুতির বুক ফেটে যাচ্ছে কষ্টে। রুদ্রর চোখে ঘৃণ্য হওয়ায় মাটির সাথে মিশে যেতে মন চাইছে। অনেক কষ্টে নিজেকে সংযত করল সেজুতি। এখন কান্নার সময় নয়। রুদ্রকে বোঝাতে হবে। তার উদ্দেশ্য অসৎ ছিল না। সেজুতি চোখ মুছল। নাক টেনে বলল, আমি জানি আপনি এখন আমার কোনো কথাই শুনতে চান না। কিন্তু আমি বলবই, আপনার ইচ্ছে থাকুক বা না থাকুক। রুদ্রর স্টিয়ারিংয়ে হাত রেখে মাথা গুজেছিল। সেজুতির কথায় ভ্রুকুচকে চাইল। তখনও তার চোয়াল শক্ত। সেজুতি বলল, সেদিন, ওই দিনের পুরো ঘটনা ব্যক্ত করল সেজুতি। একটা দাড়ি কমাও বাদ দেয়নি। রুদ্রর ভ্রু কুঞ্চন ধীরেসুস্থে হাওয়ায় মেলায়। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছেন এসব? সেজুতি ব্যস্ত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আমাকে। এক বিন্দু মিথ্যে বলিনি আমি। পরক্ষণে দৃঢ় কণ্ঠে বলল, তাই আমার মনে হয় উনি সুস্থ। আমার জায়গায় আপনি থাকলে আপনার ও কি মনে হতো না? রুদ্র যেন বিভ্রান্ত হলো। ঠিক যেমন বিভ্রান্তিতে এখন সেজুতি ভুগছে। একটু আগের অরুণার সাথে ওই দিনের অরুণার কোনো মিল পায়নি আজ। দোটানায় ভুগছে ভীষণ। তাহলে কি সত্যি উনি পাগল? ওর ধারণ মিথ্যে? রুদ্র অনেকক্ষণ কোনো কথা বলল না। সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেজুতির কথা শুনে তো মনে হয়নি মেয়েটা বানিয়ে বলল। প্রতিটি কথায় স্পষ্ট উদ্বেগ। রুদ্র সেজুতির দিক চেয়ে বলল, হয়তো মা আপনাকে প্রথম দেখে রিয়াক্ট করেনি। না হলে নিজের চোখেই তো দেখলেন সব। সেজুতি দৃষ্টি নত করল।
রুদ্র পুনরায় ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, একটা কথা বলবো। রুদ্রর গলায় অনুরোধ। সেজুতি অবাক চোখে তাকালো। রাগী মেজাজি রুদ্রর সাথে গুলিয়ে ফেলল এই রুদ্রস্বর। রুদ্র আকুতি নিয়ে বলল, আমার মায়ের কথা কাউকে বলবেন না। অভ্রকেও না। রুদ্র ভাবল সেজুতি মানবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সেজুতি বেঁকে বসল। তাও বাঁকা ভাবে চোখ মুছে বলল, বলবো না, একটা শর্তে। রুদ্র চোখা চোখে তাকাতেই বলল, আপনার মায়ের অসুস্থ হওয়ার গল্প আমি শুনতে চাই। জানতে চাই আপনার অতীত। রুদ্র বিহ্বল, মুখে আর শব্দ এলো না। সেজুতির মুখে সূক্ষ্ম হাসি। এবার নিশ্চয় রুদ্রর সত্যি আড়াল করার পথ অবরুদ্ধ। অসম্ভব। রুদ্র বজ্রকণ্ঠে বলল। সেজুতি ক্ষণিকের জন্য থমকে গেল আওয়াজ শুনে। শরীর পশম ত্রাক করে লাফিয়ে উঠল যেন। কিন্তু না, হার মানলে চলবে না। ভ্রুকুচকে বলল, কেন অসম্ভব? আমি আপনার বাধ্য নই। আপনি বললেই শুনতে হবে। রুদ্র কঠিন গলায় বলল। মুখ ঘোরালো আরেক দিক। রাগে হিসহিস করছে শরীর। মেয়েটা কি ভাবে নিজেকে? একটু অনুরোধ করল বলে একদম অতীতের পাতা খুলে বসতে হবে। এই কথা খুব গোপনীয়। কাউকে জানায়নি রুদ্র, কাউকে জানাবেও না। হাতে গোনা কজন বাদে কেউ জানে না মায়ের হদিস। অতীত সবাইকে বলা যায় না। সুখকর অতীত হলে এক কথা, কিন্তু এসব নয়। সেজুতিকে তো নাই। নিজের দুর্বলতা প্রকাশ অনেক হয়েছে, এবার থামা উচিত। রুদ্র ভাবল সেজুতি তার কঠিন কণ্ঠে সিদ্ধান্ত পাল্টাবে, মেনে নেবে এক বাক্যে। কাউকে জানাবে না, বলবে না। কিন্তু সেজুতি কি সোজা পথে হাঁটার মেয়ে? সেও পাল্টা জেদি কণ্ঠে বলল, বলবেন না আপনি। রুদ্র শক্ত মুখে বলল, না, বলবেন না। না, আরেকবার জিজ্ঞেস করব। রুদ্র বিরক্ত হলো, বলেছি তো বলবো না। সেজুতি কাঁধ নাচিয়ে বলল, বেশ, তবে আমিও আপনার অনুরোধ রাখতে পারলাম না। বাড়ি পৌঁছে আমি সবাইকে জানাবো, সাথে কিছু মিথ্যে বানিয়ে বানিয়েও বলবো, যাতে আপু আর ভাইয়ার বিয়ে না হয়। আর বিয়ে ভাঙার সাথে সাথে তখন ওদের দুজনের মনটাও ভাঙবে। আর অভ্র ভাইয়া যখন সত্যিটা জানবেন তখন সেই দায় দেবেন সম্পূর্ণ আপনাকে। কথায় বলে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। বুঝলেন? রুদ্র বিমূঢ়, হতবিহ্বল। কি চালাক মেয়ে! ঘোলা চোখে সেজুতির মুখের দিক চেয়ে থাকল। সেজুতির হাসি পাচ্ছিল ভীষণ। রুদ্রর চেহারা বলে দিচ্ছে তার ট্রিক্স কাজে দেবে। এইবার চান্দু না বলে যাবে কোথায়। একেবারে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছি। কাজ হবেই, হতে বাধ্য। রুদ্র রেগেমেগে বলল, আপনি আসলে একটা জাতা মেয়ে। সেজুতি হাত নেড়ে বলল, জানি জানি, আপনি তো বুদ্ধিমান। ঘটে এত বুদ্ধি থাকা সত্ত্বেও কেন আমার মজ্জাতা মেয়ের সাথে তর্কে নামছেন? খুব। সেজুতি ভ্রু নাচালো, বিঘ্নের মতো হাবভাব নিয়ে বলল, আমার কথা মেনে নিন। আপনি আমাকে আপনার সব সত্যটা বলবেন, আর বিনিময়ে আমি কাউকে কিচ্ছু জানাবো না। আপনি খুশ, মেবি খুশ। ঠিক আছে না? গিভ অ্যান্ড টেক ছাড়া পৃথিবী বড্ড অচল স্যার। রুদ্র ধমকে বলল, চুপ করুন। কোন পরিস্থিতিতে কোন কথা বলা উচিত আপনি কবে শিখবেন? আমার মন মেজাজ ভালো নেই বুঝতে পারছেন না আপনি? সেজুতি ক্ষণিকের জন্য চুপ করলেও পরক্ষণে বলল, আমি কিন্তু বাসায় গিয়ে সবাইকে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র গরম চোখে তাকালো। সেজুতি ঠোঁটে আঙুল চেপে ধরল, যার অর্থ সে আর কথা বলবে না। রুদ্র ঘন নিঃশ্বাস ফেলল, আত্মসমর্পণ করে বলল, অলরাইট, আমি আপনাকে সব বলবো। সেজুতি লাফিয়ে উঠল খুশিতে। সত্যি? রুদ্র ওর চকচকে মুখের দিকে তাকালো। এতক্ষণে খেয়াল পড়ল সেজুতির তেলতেলে, ঘুমু ঘুমু চেহারা। রুদ্রর দৃষ্টি বদলে এলো। এতক্ষণের বিরক্তি, রাগঢাক কেটে ভর করল এক রাসমুগ্ধতা। সেজুতির এলোমেলো চুল থেকে শুরু করে ওর শুকনো ঠোঁট দুটো রুদ্র গভীর চোখে দেখল। রুদ্রর ধারালো ছুরির মতো দৃষ্টি। সেজুতি যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে ওই চাউনিতে। চোখ স্থির রেখে শুধু ঠোঁট নেড়ে বলল, ককি দেখছেন? রুদ্র সম্বিত ফিরে পায়। গলা ঝেড়ে বিদ্যুৎ বেগে দৃষ্টি সরায় জানলার বাইরে। দুজনেই ডুবে যায় লজ্জা আর অস্বস্তির চোরাবালিতে। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। সময় নিয়ে রুদ্রই বলল, এবার অধিক শান্ত তার আওয়াজ, আমি আপনাকে সব জানাবো, সব। তবে আজ নয়, অভ্র আরিশার বিয়ের পর। রুদ্র সেজুতির অভিব্যক্তি বোঝার জন্য ফিরে তাকালো। সেজুতি নিচের ঠোঁট কামড়ে ধরে সন্দেহী চোখে চেয়ে আছে। রুদ্র একবার চেপে রাখা ঠোঁটটা দেখল। পর মুহূর্তে ভ্রু কুঁচকালো সেজুতির তাকানোর ধরনে। এভাবে দেখার কি হলো? সেজুতি চোখ শুরু করে বলল, ওনাদের বিয়ের পর কেন বলবেন? পাল্টি খাওয়ার ইচ্ছে আছে নাকি? রুদ্র আঙুল উঁচিয়ে বলল, লিসেন,
রুদ্র রওশনের মুখ থেকে বের হওয়া কথার কখনো ১৯-২০ হয় না। যখন বলেছি বলবো, তখন বলবো। সে জ্যোতির দুহাত তুললে বলল, ওকে ওকে, এত রেগে যাওয়ার কি আছে? আমি জানি আপনি ভদ্রলোক। অথচ মনে মনে বলল, আজ তো একটা অভদ্র আপনি। হুহো। বাড়ি ভর্তি লোকের মধ্যে আফিফা একা পড়ে গিয়েছেন। কেউ মন দিয়ে তার কথা শুনছে না। শুনবে কি? কেউ দুদন দাঁড়াচ্ছে না। এদিকে যে সেজুতি বাড়িতে নেই, ওদিকে আরিশার ভাসুরও ছিল না, সেই কথা শুধুমাত্র তার মাথাতেই খেলল। অন্য কারোর হেলদোলি পরিলক্ষিত হচ্ছে না। কি যুগ এলো! জওয়ান মেয়ে সকাল থেকে গায়েব, অথচ বাপ মায়ের খোঁজ নেই। কেমন মা? আফিফা মনে মনে কয়েক হাজার বার মুনারাকে মুখ বাঁকালেন। এসে থেকেই তককে তককে চলছেন আমিরকে রাতের ঘটনা বলবেন। মেয়ে কি কাহিনী ঘটাচ্ছে জানাতে হবে না বাপকে। অথচ তার ফুরসত কই, সে মহাব্যস্ত। ডেকোরেশন নিয়ে এদিক ওদিক ছুটছেন। যেন এই দুনিয়ায় মেয়ে বিয়ে উনি একাই দিচ্ছেন, আর কেউ দেয়নি। শেষমেশ আফিফা ক্লান্ত হয়ে বসে পড়লেন সোফায়। যুদ্ধে হেরে যাওয়ার মতো মুখ করলেন। পেটে কথা চেপে রাখা, তাও গোটা এক রাত। আর তা বলতে পারার সুযোগ না পাওয়া কি যুদ্ধে পরাজয়ের থেকে কোনো অংশে কম? একদম না। তখনই সেজুতি ঢুকল বাসায়। সবার প্রথমে বসার ঘরে ফুপিকে দেখে ঘাবড়ালো। ফুপি কি বাবাকে বলে দিল সব। অথচ আফিফা ওকে দেখেই মুখ ঘোরালেন অন্যদিকে। সেজুতির হাসি পেল আফিফার স্বভাবে। বুড়ো হচ্ছে অথচ বাচ্চামো কমছে না এনার। আফিফাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকল সেজুতি। সোজা নিজের রুমে গেল। আফিফা যত্র উঠে রান্নাঘরের দিকে এগোলেন। মুনারা কোমরে আঁচল বেঁধে খিচুড়ি রাঁধছেন। তিনি একা নন, অনেকেই সাহায্য করছেন হাতে হাতে। আফিফা দু একবার খুব করে কাশলেন। শেষবারে সফল হলেন মুনারার মনোযোগ পেতে। কিছু লাগবে আপা? আফিফা টেনে টেনে বললেন। না, কিছু লাগবে না। সেজুতিকে দেখলাম মাত্রই ফির আন্ডারস্কোর। আরে মুনা, তুমি এখনো খুন্তি নাড়ছ। সবাই খাবে কখন? আমিরের তাড়াহুড়োয় আফিফার কথা থেমে গেল মাঝপথে। মুনারা ব্যস্ত কণ্ঠে বললেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি নামাব। জলদি করো। আর আপা, তুমি তো ফ্রি দেখছি, আমার সাথে আসো তো। আমাকে একটু সাহায্য করো, ওদিকে ফুলগুলো আমি একা লাগাতে পারছি না। এসো এসো। আমিরের তাড়ায় আফিফা আর দাঁড়াতে পারলেন না। তবে সাহায্যেও গেলেন না। হাঁটু ব্যথার অজুহাত দিয়ে কেটে পড়লেন। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। বিয়ে বাড়ির ব্যস্ততা খুব। কনের একমাত্র বোন হওয়ায় সব কাজ যেন আজ সেজুতির কাঁধে। একবার এ ডাকছে আরেকবারও। ছুটতে ছুটতে মেয়েটা হাঁপিয়ে গেল। কারো এক গ্লাস পানি লাগলেও ওর কাছে চাইছে। এত কাজের চাপে রুদ্রর মা সব ভুলে বসল সেজুতি। মনে রাখার সময় কই। মাথায় তখন অনেক চিন্তা। বোনের বিয়ে, বাবা মা দুজনেই বলেছেন কোনো কিছুর ত্রুটি রাখা যাবে না। বিশেষ করে বরপক্ষের লোক যখন হলুদ বিয়ের গয়নার শাড়ি নিয়ে আসবেন, তাদের পুরো দমে আপ্যায়ন করতে হবে। হালকা নাস্তার শরবত বানানোর দায়িত্ব সেজুতির ঘাড়ে। সেই নিয়ে সে চিন্তিত। বরপক্ষের লোক মানে তো রুদ্র, আর তার আপায়জন মানে এলাহিকান্ত। ঘুরে ফিরে এই মহাশয় সেজুতির ঘাড়েই কেন আসছে? সেজুতি ফ্রি হলো বিকেলে। সবাইকে তৈরি হতে পাঠালেন বড়রা। বিয়ে বাড়িতে মেয়েরা না সাজলে হয়। সেজুতি, সন্ধ্যা, রিমি, রূপসা, বাকি সব মেয়েগুলো একরকম শাড়ি পরেছে, হলুদ জামদানি। আর ছেলেরা পরেছে সবুজ পাঞ্জাবি, সাদা পাজামা। সেজুতি চুল খোপা করে তাতে বকুল ফুলের মালা বাঁধল। চোখে কাজল টানল, কানে অ্যান্টিকের ঝুমকো, খালি গলা, দুহাতে দুডজন লাল রেশমি চুড়ি। প্রত্যেকেই একই রকম সেজেছে। সন্ধ্যা অধিক ফর্সা, দুধে আলতা রং বোধ হয় একেই বলে। হলুদ রংটা দারুণ ফুটেছে ওর শরীরে। কিন্তু সেজুতির মতো অল্প সাজে ক্ষান্ত দেয়নি মেয়েটা। চোখে ভারী মেকআপ, গালে ফাউন্ডেশন, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সব লাগিয়েছে। সুন্দরও লাগছে বেশ। আফিফা তো দেখে মেয়ের কানের লতিতে কাজল মেখে দিলেন। এত সুন্দর মেয়ে তার কারো নজর না লাগলেই হয়। অভ্রদের বাড়ি থেকে লোক এলো 5টার পর। সবাই ভেবেছে রুদ্র হয়তো যাবে না ওদের সাথে। তার ভাবসাবি ভিন্ন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রুদ্র রেডি হয়ে নিচে নামল। রুদ্রর বড় মামা আনিস তখন বিস্ময় নিয়ে বললেন, তুমি যাবে রদু? রুদ্র হ্যাঁ বোঝালো। পকেট হাত গুজে বলল, বরের নিজের ভাই না গেলে কেমন অকওয়ার্ড লাগে না মামু? তাই যাচ্ছি, শুধুমাত্র সম্মান রক্ষার্থে। কেউ আর কিছু বলেনি। রুদ্র যাক, সবাই চাইছিল। বলতে পারেনি ওর খ্যাপাটের স্বভাবের ভয়। রুদ্রর সাথে এলো ওদের আরো জন কাজিন। ছেলেই বেশি, মেয়ে 2-3 জন। ওরা আসতেই আমির সব কাজ ফেলে ব্যস্ত হলেন ওদের নিয়ে। চা,
কফি, শরবত সব পরিবেশন করলেন নিজ হাতে। রান্নাঘর থেকে উকি মেরে মেরে দেখছিলেন ওনারা, সাথে অবাকও হচ্ছিলেন। তার স্বামী যেন রুদ্রকে একটু বেশি খাতির করছেন। এই লোকই না প্রথম দিন ছেলেটাকে অভদ্র বললেন। তাহলে হঠাৎ এমন পরিবর্তন কেন আমিরের? শরীর খারাপ করলো না তো? আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। রুদ্র তিতিবিরক্ত। সেজুতির কাজিনগুলো সেই থেকে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাকে। এটুকু মানা যায়, কিন্তু ওরা নিজেদের মতো কিসব বলাবলি করে ফিকোফিক করে হাসছে। রুদ্র খেতেও পারছে না। প্রথমে বোঝেনি তাকে নিয়ে বলছে, কিন্তু পরে যখন স্পষ্ট শুনল কালো চেক শার্ট তখনই কানখাড়া করল। তারপরের কথাগুলো শুনে মেজাজ বিগড়ালো। হাঁটুর বয়সী মেয়ে সব, এত পাকা কেন? ক্রাশ খাওয়ার এরা কি বোঝে? সেজুতির কাজিনরা ছিল, সাথে আরও যোগ হয়েছে প্রতিবেশী মেয়েগুলো। সবাই মিলে কি যে কানাঘুষা করছে কে জানে। অস্বস্তিতে রুদ্র শক্ত করে গ্লাস ধরে আছে মুঠোয়। চুমুক দিতেও পারছে না। সন্ধ্যা কয়েকবার হেলেদুলে হেঁটে গিয়েছে রুদ্রর সামনে থেকে। রুদ্র দেখেও দেখেনি। সন্ধ্যার তাই বেজায় মন খারাপ। কয়েকবার সেজুতিকে ডেকে বলেছে রুদ্রকে পছন্দের কথাটা বলতে। সেজুতি কোনো না কোনো অজুহাত দিয়ে কেটে পড়েছে। পাগল নাকি? গতবার বলতে গিয়ে মুখ ফসকে আই লাভ ইউ বলেছিল। ভাগ্যিস রুদ্র ধরেনি কথাটা। আজ আবার বলতে যাবে এক, ভয় বের হবে আরেক। দরকার নেই। সন্ধ্যা উপায় না পেয়ে নিজেই বলতে এলো। ঠিক বলতে নয়, ভাবল রুদ্রর ফোন নম্বর সে নিজেই চাইবে। এটাই হবে গ্রিন সিগন্যাল। একটা মেয়ে তো আর এমনি এমনি কোনো ছেলের ফোন নম্বর চায় না। যখনই রুদ্রর সামনে এসে দাঁড়ালো সন্ধ্যা, রুদ্র একবার তাকালো। সন্ধ্যার যেন শরীর অবশ হয়ে এলো সাথে সাথে। রুদ্র ছোট ছোট চোখ দেখলেই তার ভয় লাগে। লজ্জাও পায়। টুল শব্দ করতে পারল না। রুদ্রই হঠাৎ বলে ওঠে, একটু সেজুতিকে ডেকে দেবেন। সন্ধ্যা এই কথা আশা করেনি। তার বুক ভেঙে খানখান হয়ে গেল। আবার খুশিও হলো রুদ্র নিজে থেকে কথা বলায়। অগত্যা রুদ্রর কথা রাখতে চলে গেল সেজুতিকে ডাকতে। সেজুতি যখন শুনল রুদ্র ডাকছে প্রথমে বিশ্বাসই করেনি। উনি ওকে কেন ডাকবেন? ভাবল সন্ধ্যা মিথ্যে বলছে। এমনিতেই সে কাজে ব্যস্ত, এখন এসবের সময় আছে নাকি? কিন্তু সন্ধ্যা লাগাতার কানের কাছে বলে যাচ্ছে এক কথা। সন্ধ্যার ধারণা রুদ্র তাকে নিয়েই কিছু বলবে। তখন ছোট মামি এসে সেজুতির হাতে কাস্টার্ডের ট্রে ধরিয়ে দিলেন। বললেন বসার ঘরে দিয়ে আসতে। সোনায় সোহাগা হলো যেন। রুদ্ররা এসেছে প্রায় আধ ঘন্টা। এই এতক্ষণে সেজুতি এলো সামনে। হাতের ট্রে টেবিলের ওপর রাখল। শব্দ পেয়ে রুদ্র চোখ উঠালো। শক্ত করে ধরে রাখা গ্লাস শিথিল হলো একটু। সন্ধ্যা সেজুতির পেছনে এসে দাঁড়িয়েছে। সেজুতি একবার ওকে দেখে রুদ্রকে জিজ্ঞেস করল, ডেকেছেন আপনি? রুদ্র উত্তর দিতে চাইলেও গলা থেকে আওয়াজ এলো না। এলোমেলো দৃষ্টিতে গলা পরিষ্কার করে বলল, খুব। রুদ্রর কাজিনদের মধ্যে আসিফ সব থেকে দুষ্টু আর রসিক। সে আমোদে কণ্ঠে বলল, ওয়াও বেআইন সাহেবা ওয়াও, ঝাক্কাস লাগছে কিন্তু আপনাদের দুজনকেও। সেজুতি, সন্ধ্যা একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। সেজুতি ঠোঁট টেনে হেসে আসিফের হাতে এক বাটি কাস্টার্ড ধরিয়ে দিয়ে বলল, এটা আরো ঝাক্কাস বেআই সাহেব। খেলে বুঝবেন। যতক্ষণ না খাবেন আশেপাশের সব মেয়েদের একরকম লাগবে। জিউবের অহেতুক ঝাক্কাঝাক্কিও বন্ধ হবে। সবাই হেসে উঠল সমস্বরে। আসিফ ঠোঁট উল্টালো। দারুণ একটা পোচানি দিল সেজুতি। সেজুতি হেসে রুদ্রর দিক ফিরতেই রুদ্রর সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেলল, যেন এতক্ষণ সে চেয়েছিল ওর দিকে। সেজুতি নরম কণ্ঠে প্রশ্ন করল, কিছু লাগবে আপনার?